এই যে ইংরেজরা এসছে, এই ইংরেজরাই কিন্তু আমাদের এতদিন ধরে পরাধীন করে রাখতো। ওই যে ইংরেজ, ওই যে সেলুলার জেলের মালিক, দুই ইংরেজ। এটা আরও একটা উইং। দেয়াল থেকে সব প্লাস্টারগুলো আস্তে আস্তে খসে গেছে। লাল ইটের দেয়াল। এই সমস্ত ইট কিন্তু মেনল্যান্ড থেকে জাহাজে করে আনা হয়েছিল। আন্দামানে একমাত্র এই সেলুলার জেলটাই পোড়ামাটির ইট দিয়ে তৈরি। ওইখানে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু যে পাত্রটা দেখুন দেখা যাচ্ছে, ওখানে কয়েদিদের দিয়ে নারকেল থেকে কিন্তু তেল বের করা হতো। ওটা একটা ঘানি বলা যায়, নারকেল থেকে তেল বের করা হতো এই পাত্রের মধ্যে দিয়ে। এখানে প্রত্যেকটা উইংয়ের ভেতর দিয়ে এইরকম বারান্দা, আর বারান্দার পাশ দিয়ে সার সেল, প্রত্যেকটা সেলে একজন করে। এখান দিয়ে একটা জিনিস, যদি এইটা টেনে দেওয়া হতো জাস্ট এই হ্যাজবোল্টটা, তাহলে কিন্তু তালা দেওয়ারও প্রয়োজন নেই, কারণ এখান থেকে কেউ হাত বাড়িয়ে খুলতেও পারবে না এই হ্যাজবোল্টটা। কোনো সেলেই কোনো তালার ব্যবস্থা ছিল না, তালা দিতে হতো না। এখান দিয়ে জাস্ট টেনে দেওয়া হতো, এখান দিয়ে দরজাটা লক হয়ে যেত, আর হাত বাড়িয়ে কেউ কোনোদিন এখান থেকে এই হ্যাজবোল্টটা খুলতে পারতো না। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের আন্দামান স্পেশাল সিরিজের এই পর্বে থাকছে সেলুলার জেল। এই সেই বিখ্যাত সেলুলার জেল যার কথা আমরা ইতিহাস বইয়ে পড়েছি, আর সেটাই এখন আমাদের সামনে। সেলুলার জেলের 7টা উইংয়ের মধ্যে 3টে উইং মাত্র বাকি আছে, আর 4টে উইং ভেঙে গেছে। সেখানে এখন আন্দামান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তৈরি হয়েছে। এই বিখ্যাত সেলুলার জেল ভারতীয়দের কাছে পরিচিত ছিল কালাপানি জেল নামে। সেলুলার জেলের সামনেই আমাদের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী সবার মূর্তি। দমদম থেকে সকাল 8:30টার ফ্লাইট ধরে আমরা আন্দামান নেমেছিলাম জাস্ট দুপুর 11:15। ইনল্যান্ড থেকে এতটা দূর পোর্ট ব্লেয়ার আসতে সময় লাগলো মাত্র 2 ঘন্টা 45 মিনিট। এত লং ডিস্টেন্স চলে আসলাম, কিন্তু ফ্লাইটের জন্য কিছু বুঝতেই পারলাম না। যাই হোক, হোটেলে পৌঁছে স্নান করলাম, ফ্রেশ হলাম, আর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজকের মেইন অ্যাট্রাকশন আন্দামানের সেলুলার জেল দেখার জন্য। আন্দামানের রাজধানী পোর্ট ব্লেয়ার সাউথ আন্দামানে, আর এখানেই আছে বিখ্যাত সেলুলার জেল। পোর্ট ব্লেয়ার বেশ জমজমাট একটা শহর, লোকজন গাড়ির প্রচুর পরিমাণে আছে। এয়ারপোর্টের পাশে আমাদের হোটেল, আর সেখান থেকে গাড়িতে প্রায় 20 থেকে 30 মিনিট লাগলো আমাদের সেলুলার জেল আসতে। এনাদেরকে এইভাবে রাখা হতো এই জেলে। সমস্ত বিপ্লবীদের ছবি দেখুন, মূর্তি করে রাখা হয়েছে তাদের। আন্দামানে সেলুলার জেল সম্পর্কে কিছু তথ্য এখানকার লোকাল মানুষের মুখ থেকে শুনলাম, যেগুলো সত্যি আশ্চর্য। সেলুলার জেলের ভেতরে আমরা এখন, এটা জেল মিউজিয়াম, জেলের একটা মডেল। দেখে নিন কেমন দেখতে ছিল জেলটা। মাঝখানে সেন্ট্রাল টাওয়ার, আর 7টা উইং 7 দিকে বেরিয়ে গেছে। কী কী নির্দেশ কয়েকদিনের জন্য ছিল তার ম্যানুয়াল। সেলুলার জেলে শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী না, সবথেকে বেশি সংখ্যায় রাখা হতো চোর, ডাকাত, আসামি, এইসব দুষ্কৃতীদের। এগুলো কিন্তু কোনো ইতিহাস বইয়ে আমরা পড়িনি। ভারত স্বাধীন হওয়ার পর সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা আন্দামান ছেড়ে চলে গিয়েছিলেন মেনল্যান্ড ইন্ডিয়াতে। চোর, ডাকাত, খুনি, সাধারণ ক্রিমিনাল যারা এখানে কয়েদি হিসেবে বন্দী ছিল, ইংরেজরা তাদের হাতে এখানকার সমস্ত জমি দিয়ে চলে গিয়েছিল। তাদের বংশধররাই এখানে প্রচুর জমির মালিক, আর পরবর্তীকালে যেসব উদ্বাস্তুরা এখানে সেটেলমেন্ট হয়ে এসেছিলেন তাদের কাছেও প্রচুর জমি ভারত সরকার দিয়েছিল। তারা এখন সেগুলো বহু দামে বিক্রি করছে এখন যারা আন্দামানে আসছে। বিপ্লবীদের উপর কত রকমভাবে অত্যাচার করা হতো এই জেলে, সেগুলোই সব ডকুমেন্টেশন এখানে রাখা আছে।
সেলুলার জেল ভালোভাবে ঘুরে দেখতে হলে মিনিমাম হাতে 5 থেকে 6 ঘন্টা টাইম দরকার। তো অতটা সময় আমাদের হাতে ছিল না, তো এই অল্প সময়ের মধ্যে যতটা পারি দেখানোর চেষ্টা করেছি। গায়ে কাঁটা দেওয়া সেই সব ইতিহাসের ঘটনা সব কিছু এখানে সযত্নে সুরক্ষিত আছে। এখনও যেন সেলুলার জেলের ভেতর সময় সেই ব্রিটিশ আমলেই থমকে আছে। আমরা এবার সেলুলার জেলের মধ্যে ঢুকবো। সামনে ওইটা সেন্ট্রাল টাওয়ার। এইগুলো প্রত্যেকটাই একটা সেল। একজনের জন্য একটা। হ্যাঁ, যতটা ছোট ইতিহাস বইয়ে পড়তাম তার চেয়ে বড় বড় সেল। এখানে আগুনটা জ্বলছে, আমাদের স্বতন্ত্রতার আগুন, স্বাধীনতার পর থেকে জ্বলে যাচ্ছে একটা না। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয় প্রজেক্টর দিয়ে। এই হচ্ছে জেল, 3 তলা বিল্ডিং, 7টা উইং আছে। এই যে প্রত্যেকটা সেল, একটা সেলে একজন কয়েদি থাকতো, এই জন্য নাম সেলুলার জেল। এত বড় বিল্ডিং পুরোটাই লাল ইটের তৈরি, আর সব ইট আনা হয়েছিল মেনল্যান্ড ইন্ডিয়া থেকে জাহাজে করে। আমরা দোতলায় উঠছি। 7টা উইং, প্রত্যেকটাই 3 তলা করেছিল। এখন এই সেলুলার জেল একটা হেরিটেজ বিল্ডিং। এই যে মাঝখানে, এটাই কিন্তু সেই সেন্ট্রাল টাওয়ার। এর গায়ে বহু বিপ্লবীর নাম লেখা, তবে এতজন বিপ্লবী একসঙ্গে এখানে থাকতেন না। সবসময় যদি ধরা যায় তাহলে গড়ে 15 থেকে 16 জন বিপ্লবী এখানে বন্দী হিসেবে থাকতেন। অনেক পুরানো। এখানে সব পরপর উইং, একটা উইং এক দিকে আছে। এটাই এখন সব থেকে ভালো অবস্থায় আছে। এর প্লাস্টারগুলো এখনো আগের মতোই আছে। বাকি অন্যান্য উইংগুলোর প্লাস্টার উঠে লাল ইট বেরিয়ে পড়েছে। মেনল্যান্ড ইন্ডিয়া থেকে কত দূরে সবাইকে জাহাজে করে এনে এখানে বন্দি করে রাখা হতো, ভাবলেই গাটা কাঁটা দিয়ে ওঠে। সেলগুলো দেখতে দেখতে আমরা চলে গিয়েছিলাম উইংয়ের একদম শেষ প্রান্তে। আমাদের ইচ্ছা ছিল প্রত্যেকটা উইংয়ের প্রত্যেকটা ফ্লোরের শেষ প্রান্ত পর্যন্ত আমরা যাব, কিন্তু হাতে অতটা সময় ছিল না। চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব সবগুলো দেখে নেওয়ার। আন্দামানে পোর্ট ব্লেয়ারে নেমে যে জিনিসটা আমি দেখলাম, যে পোর্ট ব্লেয়ার শহরে তামিল ভাষার লোকের সংখ্যা একটু বেশি আছে, আর তারপরেই আছে বাঙালিদের সংখ্যা। তবে আন্দামান ট্যুরে আমরা গিয়েছিলাম বারাটাং, মধ্য আন্দামান এবং পশ্চিম উপকূল কলিনপুর। সেখানে কিন্তু বাঙালিদের সংখ্যা সব থেকে বেশি, আর বাঙালি বলতে সবাই সেটেলডার বাঙালি, যারা উদ্বাস্ত হয়ে এসেছিলেন ওপার বাংলা থেকে। নীল আইল্যান্ড আর হ্যাভলক, এই দুটো জায়গাতেও কিন্তু বাঙালির সংখ্যা সব থেকে বেশি। এরপর একটা প্রকৃত ইতিহাসের ছোট্ট তথ্য আপনাদের দেব। এই যে ভিউটা দেখা যাচ্ছে, জেলের একদম শেষ মাথা পর্যন্ত আমরা যাব। একটা উইংয়ের একদম লাস্ট, সেকেন্ড ফ্লোর, এরপরে যাব এটা ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে ওই সেম একই রকম। কি জায়গা না, একদম আলাদা রকম, অন্যরকম অনুভূতি। ইতিহাস বই আমরা পড়েছি বা জেনেছি জাপানিরা ইংরেজদের হাত থেকে আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জ দখল করার পর সেটা তুলে দেয় সুভাষচন্দ্র বসুর হাতে, এবং সুভাষচন্দ্র বসু আন্দামান অ্যান্ড নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ করেন শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ। তবে আন্দামানে এসে জানলাম তথ্যটা ভুল। জাপানিরা সুভাষচন্দ্র বসুকে শুধু দুটো মাত্র দ্বীপ দিয়েছিল, সেটা হচ্ছে হ্যাভলক আর নীল। আর হ্যাভলকের নাম হচ্ছে স্বরাজ দ্বীপ, আর নীলের নাম হচ্ছে শহীদ দ্বীপ। হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম উইংয়ের একদম শেষ প্রান্তে, আর শেষ প্রান্তে সেলে আমরা ঢুকলাম। সেলটা যথেষ্ট বড়। ইতিহাস বইয়ে যেমন পড়ানো হয়েছিল যে আলো বাতাসহীন ছোট্ট একটা সেল, কিন্তু সেরকম নয়, যথেষ্ট সমুদ্রের আলো বাতাস খেলে, আর সেলটা যথেষ্ট বড়।
যাতে বাইরে লোক ঢুকতে না পারে। আর এই যে বাউন্ডারি ওয়াল কত উঁচু দেখুন। লাস্ট উইং দেখে আমরা এখন আবার সামনে দিকে যাচ্ছি, আরও একটা উইং দেখব। ওপরে যে বিল্ডিংয়ের ছাদ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটা সেই পেটাই ছাদ। ওপরে যেটা পরিবারগা বলে, সেই পরিবারগার ছাদ উপরে। এখনকার দিনে এইসব ছাদগুলো দেখাই যায় না। আমাদের পাশ দিয়ে সব সার সেল। আমরা আবার এসে গেছি প্রায় সেন্ট্রাল টাওয়ার ধারে। এই সেন্ট্রাল টাওয়ারটা দেখার পর এরপর আমরা যাব এর ওপরে, যেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। পরপর তিনটে ফ্লোরে সার সব সেল। সব কয়েকদিনের নাম লেখা, স্বাধীনতা সংগ্রামী তখন যারা ছিলেন। এইদিকে সেলগুলোতে একটু আলো হাওয়া বেশি আছে, কারণ পাশেই একটা খাঁড়ি ঢুকে গেছে সমুদ্র থেকে, তাই এই সেলগুলোতে একটু আলো বাতাস বা হাওয়া একটু বেশি এই সাইডে। চলুন দেখাচ্ছি। জাস্ট পাশেই ওই সমুদ্র খাঁড়ি। সময় কম, এবার সেকেন্ড ফ্লোরটা একটু দেখব। খাবার দেওয়ার জায়গা জাস্ট ওইটুকু, এই যে এইটুকু খাবার দেওয়ার জায়গা। আর এই যে এখানে কিন্তু সাইড দিয়ে লক করে দেওয়া হতো এমনভাবে যেন এখান দিয়ে কেউ খুলতে না পারে দরজাটা। একটা অন্য ইউনিক সিস্টেমে এখানে লক করা হতো। প্রত্যেকটা সেলই একই রকম, এখান দিয়ে খাবার দেওয়ার জায়গা আর এখান দিয়ে দরজাটা লক করার জায়গা। আর এখান দিয়ে যখন লক দেওয়া হতো, এখানে কোনো দেখুন তালা চাবি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই দরজায় তালাটা দেওয়া হতো এখানে দিয়ে লক করে দিলে আর তোমার তালা দেওয়ার কি প্রয়োজন? হাত বাড়িতে তো খুলতে পারবে আর ওখান দিয়ে। এটা হলো টপ ফ্লোর বা সেকেন্ড ফ্লোর, 3 তলা। মাঝখানে টাওয়ার, আর এখান থেকে দেখা যায় সমুদ্র। ওই যে সমুদ্র। এটা হলো সেলুলার জেলের ছাদ। ওই দূরে একটা লাইট হাউস দেখা যাচ্ছে, ওটাই হলো নর্থ বের লাইট হাউস, যেটা পুরনো 20 টাকার নোটে দেখা যায়। এখানে 7টা উইং ছিল, তার মধ্যে 3টে উইংই বাকি আছে। আসো ভেঙে গেছে আস্তে আস্তে কালের প্রভাবে। ছাদগুলো যেতে দেওয়া হয় না, ছাদের অবস্থা খারাপ। এখানে পবনহংস হেলিকপ্টার সার্ভিস আছে। এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড এমার্জেন্সি যাওয়ার জন্য এই হেলিকপ্টার সার্ভিস নেওয়া যেতে পারে। আইল্যান্ডের জন্য 1000 টাকা আর নন আইল্যান্ডের জন্য 3000 টাকা। তার ছাদে এখন আমরা, পাশে সমুদ্র, সেন্ট্রাল টাওয়ার একদম উপরে আমরা। এখান থেকেই পুরো নজর রাখা হতো। এই একটা উইং, এই একটা উইং, আর এই একটা উইং। এই 3টে উইংই এখন টিকে আছে, আর বাকি 3টে কিন্তু এখন ধ্বংস হয়ে গেছে। বাকি 3টে না, সরি, বাকি 4টে। এই 3টে উইংই বাকি আছে। টোটাল 7টা উইং ছিল। ওই যে ওখানটা অনেক চেয়ার দেখা যাচ্ছে, ওখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হয়। এই যে সার চেয়ার দেওয়া, লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হয় বিকাল 5টার পর। জেল ফেরত আর কি, জেল ফেরার সব আসামিদের জায়গা এগুলো। সেলুলার জেল দেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশন ফিশারিজ মিউজিয়াম দেখার জন্য।
মেরিন মিউজিয়াম দেখার পর আমরা বেরিয়ে পড়লাম পোর্ট ব্লেয়ারের সব থেকে কাছের সি বিচ দেখার জন্য। পাশে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু রস আইল্যান্ড, ওর নাম এখন হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড। আমাদের 3rd দিনের ট্যুরে ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড বা রস আইল্যান্ড এবং সেই সঙ্গে নর্থ বে। আর সেখানে প্রচুর পরিমাণে অ্যাক্টিভিটি আছে, গ্লাস বটম বোট, স্নরকেলিং, স্কুবা ডাইভিং। আমরা স্কুবা ডাইভিং করেছিলাম, সে অভিজ্ঞতা পরে কোনো একটা ভিডিওতে বলবো। জলের তলায় কোরালের মধ্যে রঙিন মাছের মধ্যে প্রায় 20 মিনিট থাকা, কোনো রকম সমস্যা হয়নি। আর এটার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। তাই আন্দামানে আসলে অবশ্যই বলবো স্কুবা ডাইভিং অবশ্যই করবেন, বয়স যদি 10 থেকে 50-এর মধ্যে হয় তাহলেই। রস আইল্যান্ডে দেখতে পাবেন প্রচুর পরিমাণে হরিণ, আপনার ধারে কাছে আসবে এবং খেতে দিলে খাবে। পোর্ট ব্লেয়ারের সব থেকে কাছে সি বিচ কারোইং কোভ বিচ। আমরা অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম আজ বন্ধ থাকার জন্য ডাইরেক্ট চলে গেলাম কারোইং কোভ বিচে। নীল সমুদ্রের রানী আন্দামান, ব্রিটিশ কলোনিয়াল ইতিহাসে মোড়া এই শহর পোর্ট ব্লেয়ার। সুযোগ থাকলে অবশ্যই একবার আসবেন আন্দামান ট্যুরে। সেলুলার জেল থেকে বেরিয়ে প্রায় আরও 30 মিনিট ড্রাইভ করে আমরা পৌঁছে গেলাম কারোইং কোভ বিচে। আজ বৃহস্পতিবার ছিল, তাই অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম আজ বন্ধ ছিল। এটা আরেকদিন দেখেছিলাম আমরা, সেটাও থাকবে পরের কোনো পার্টের ভিডিওতে। কারোইং কোভ বিচ। সি বিচে স্পিড বোট রাইড ছিল, তো আমরা কিছু রাইড করিনি কারণ এখন অন্ধকার হয়ে আসছিল। আর বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা। এখানে অনেক রকম ওয়াটার স্কি বা স্পিড বোট এখানে আছে, আপনারা চাইলে রাইড করতে পারেন। পর আমরা চলে গেলাম ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট, যেখানে আমাদের ভারতের প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু 1943 সালে। আপনার অন্ধকার নেমে আসছে, আইল্যান্ডগুলোতে আলো ঝকমক করছে, আর এখানে সমস্ত ইলেকট্রিসিটি ডিজেল জেনারেটর চালিয়েই তৈরি করা হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর পরবর্তী পর্ব তাড়াতাড়ি আসতে হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রন্টনের ভিডিও দেখতে থাকবেন। টাটা।